নিজ বাসার ছাদে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের ৩ সদস্য সহ খুন হয়েছেন রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। সন্দেহভাজন হিসেবে আটকের পর ২ মাদকাসক্ত সিদ্ধার্থ এবং মুগ্ধ পুলিশের কাছে এই স্বীকারোক্তি দিয়েছে। পুলিশকে তারা আরও জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৪ জনকে হত্যার পর ওই বাড়িতে তারা শুক্রবার দুপুর পর্যন্ত ছিল। এ সময় ওই বাড়িতে তারা ব্যাপক লুটপাটও করে। আরও জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। রংপুর নগরীর কামাল কাসনা এলাকার এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। দুদিন ধরে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় সন্দেহ করেন প্রতিবেশীরা। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তালা ভেঙে বাড়িতে ঢোকার পর সবার ঘরে পাওয়া যায় ৫ম শ্রেণীর শিশু প্রিয়মের মরদেহ। সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকে। ছাদ থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তীর মরদেহ। তালাবদ্ধ ঘরে এলোমেলো জামাকাপড়, আসবাব, আলমারি দেখে প্রাথমিকভাবে ডাকাতি হিসাবে সন্দেহ করে পুলিশ। শান্তিপূর্ণ নগরীতে এই হত্যাকাণ্ডে উত্তাল হয় রংপুর। মানববন্ধন, বিক্ষোভ করে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ করে। এদিকে সকালেই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয় সিদ্ধার্থ, মুগ্ধ সহ ৩ জন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। গত ৩ মাসে প্রায় ২,০০০ মাদক সেবী, মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। পরে গণমাধ্যমে মুখোমুখি হন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নিজের বাড়িতেই ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় প্রথমে গণপতি ও পরে তার পরিবারের ৩ জন সদস্যকে হত্যা করা হয়। উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে ওই ২ জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই সারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। তিনি আরও জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ওই বাড়িতেই ছিল হত্যাকারীরা। সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধেক কামড় দেওয়া রয়েছে। এই ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ার পর বিচারিক কার্যক্রম শেষ করে দ্রুত সাজা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের ৪ সদস্যের হত্যার ঘটনায় ২ জনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। আর এই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, একটু জানাবেন যে ২ জন ছাড়া কি তাদের সাথে আরও কেউ ছিলেন কিনা হত্যাকাণ্ডের সময়, এবং হত্যাকারী ২ জন কিন্তু এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেটা আমরা দেখছিলাম এতক্ষণ। তো সেক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, পুলিশ কিছু জানিয়েছে কিনা? খুনি মূলত ২ জনই ছিল, পুলিশ যেমনটি জানিয়েছে। আমি যদি আপনাকে একটু ছবিতে দেখাতে চাই, এই যে বাড়ি, গণপতি চক্রবর্তীর বাড়ি, এবং যে যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি, এই টিন শেড বাড়িটি হলো সিদ্ধার্থ, এবং এই যে ২ জন যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি এটি, অর্থাৎ পাশাপাশি প্রতিবেশী। এবং একটু যদি আপনাকে ক্যামেরার সাহায্যে দেখাই যে এই বাড়িতে এখনো কিন্তু প্রতিবেশী স্বজন তারা এসে ভিড় করছেন। এখনো পর্যন্ত কিন্তু লাশ আসেনি, মরদেহ এখনো পর্যন্ত আসেনি। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাইব যে আপনারা মরদেহ কখন পাবেন এবং আপনাদের লাশ দাহ করার ব্যাপারে কতটুকু প্রস্তুতি আছে? আমি ধীমান ভট্টাচার্য। আমরা মরদেহ আশা করতেছি আর হয়তো আধা ঘন্টা ৪০ মিনিটের মধ্যে পেতে পারি। আমরা পেলেই আমাদের সরাসরি মেডিকেল মর্গ থেকে দলীয় শ্মশান মহাশ্মশানে যাবে, গেলে
হলেই আমরা দাহ কার্য শুরু করার আমাদের। পুলিশ যে বলছে যে দুজনেই এই 4 জনকে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং মাদক সেবনের দৃশ্য দেখে ফেলে এই হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা কি তাই মনে করেন নাকি কোনো ঘটনা? আমি মনে করি যেটা পুলিশ তদন্ত করে যেটা পেয়েছে সেইটাই আপাতত আমাদেরকে জানিয়েছে। হয়তো বা আরো থাকতে পারে, সেটা পুলিশ পরবর্তীতে হয়তো আমাদেরকে জানাবে। আমরা মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে হওয়া উচিত। কমিউনিটির নেতারা যেমনটি বলছেন, একইভাবে কিন্তু রংপুরের জিরা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ স্কুল আজকে কিন্তু ফুঁসে উঠেছে। তারা বিভিন্নভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে। একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামী তারাও কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এই ঘটনায়, এবং এখানে রংপুর 3 আসনের সদস্য তারা এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপনি ছবিতে বাড়ির দৃশ্য হয়তো দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটি এখনো পরিপূর্ণভাবে হয়নি। দ্বিতীয় তলায় তারা থাকতেন এবং দ্বিতীয় তলার ছাদে কিন্তু গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া গেছে, এবং বাড়ির চিলকোঠা মানে একেবারে সিঁড়ি যেখানে শেষ চিলকোঠায় কিন্তু তার স্ত্রী প্রীতিলতা এবং মেয়ের মরদেহ পাওয়া গেছে, এবং ছোট ছেলে যে 5ম শ্রেণীর শিক্ষার্থী তার মরদেহ পাওয়া গেছে। একেবারে ঘরের যে বিছানার নিচে। আমরা কথা বলবো গণপতি চক্রবর্তীর যে ভাতিজি, তার সাথে কথা বলবো, একটু কথা বলে জানবো যে আপনার কাছে জানতে চাই যে এই যে পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্য কতটুকু বিশ্বাস করেন, আর আপনারা এই ঘটনায় কি বিচার চান? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি, আইনের কাছে সব ছেড়ে দিয়েছি। তবে আমরা মনে করি যে পুলিশের আরো তদন্ত করে দেখা উচিত, যে শেষ পর্যন্ত তদন্ত করে যা রায় হবে আমরা মেনে নিব। এটা শুনছিলেন যে তার যে ভাতিজি তিনি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আরো অধিকতর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জেনে নেওয়া হয় সেটি বলছেন। এবং এখানে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন জন এসেছেন। একই সাথে স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। আর কিছুক্ষণ পর হয়তো মরদেহ পেলে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 4 জনের মরদেহ একই সাথে দাহ করা হবে। তো এই ছিল সর্বশেষ রংপুরের যে 4 নিহতের ঘটনার সর্বশেষ খবর। বাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের হত্যাকাণ্ডের সবশেষ খবরাখবর আমরা জানছিলাম। রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায় পারিবারিক বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মুন্না নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মুন্নাও আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রিমা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত ছিল। হামলার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত করা হচ্ছে। এদিকে লালমনিরহাটের আদিতমারিতে শিশু নন্দিনী রায় হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর 2 আসামি রণজিৎ কুমার রায় এবং মমতা রানীকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার লালমনিরহাটের দায়রা জজ মোহাম্মদ হায়দার আলী এই রায় ঘোষণা করেন। মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে আসার পর 6 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করা হলো। নিহত নন্দিনী রায়ের বাবা নলনী মোহন বর্মন 2026 সালের 16 জুন আদিতমারি থানায় 3 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, 15 জুন বিকেল 3টা থেকে 16 জুন ভোর 6টার মধ্যে আসামিরা পরিকল্পিতভাবে নন্দিনীকে হত্যা করে মৃতদেহ গুমের জন্য ভুট্টা ক্ষেতের মাটিতে পুঁতে রাখে। প্রধান আসামি বিধান চন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার এবং একটি কোদাল সহ অন্যান্য আলামত জব্দ করা হয়। কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় প্রায় 31 ভরি স্বর্ণালংকার সহ স্বর্ণ চোরাচালান চক্রের 2 সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার দুপুরে কক্সবাজারের কোস্টগার্ডের অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে 31 ভরি স্বর্ণালংকার, 4টি মোবাইল ফোন, নগদ 5,742 টাকা সহ সৌদি আরবের 3টি এটিএম কার্ড জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগেও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
যশোরে হাসপাতালের স্টোর থেকে ফার্মেসিতে নেয়ার পথে 5,000 পিস কেফুক্লেভ ট্যাবলেট গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে ওষুধের হিসাব গড়মিলের কথা স্বীকার করেছে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আর এরই মধ্যে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। SM ফরহাদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যশোর সহ আশপাশের জেলা লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সেবা নেয় প্রায় 2,000-এর বেশি রোগী। হাসপাতালে বছরে ওষুধ লাগে 65 কোটি টাকার, কিন্তু এর চাহিদার বিপরীতে বরাদ্দ আসে মাত্র 8 কোটি টাকার। ওষুধের এমন অভাবের মধ্যে সম্প্রতি কর্তৃপক্ষ জেনেছে কেফুক্লেভ নামের 5,000-এর বেশি জীবন রক্ষাকারী ওষুধ নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ জানান রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা জানান এখন বাধ্য হয়েই বাইরে থেকে এই ওষুধ কিনতে হচ্ছে। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় একটু ওই গ্যাসের বড়ি দেয় না, একটু প্যারাসিটামল দেয়, এরকমভাবে দেয়। তাছাড়া কোনো দামি ওষুধ আমি আজ পর্যন্ত কোনোদিন হসপিটালে এসে পাইনি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে আমরা এগুলো খতিয়ে দেখছি, তদন্ত করছি, ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়গুলো আর আলোর মুখ দেখে না। এবং সাধারণত আমরা গরিব মানুষ যারা শহরে আসি এই হাসপাতালে চিকিৎসা দিই, তাদের ওষুধ সাধারণত বাইরে থেকে কিনা লাগে। ওষুধ চুরি হয়ে গেলে তো সেটা তো কর্তৃপক্ষের, হাসপাতাল কর্তৃপক্ষের দায়ভার সব। সাধারণ মানুষের আসছে যে ওষুধ না পায় তাকে বাইরে কিনে খেতে বেরিয়ে আসে মেন কথা। এখন এইগুলো সরকার যদি না দেখে তাই তবে না। অভিযোগের বিষয়ে ফার্মেসি ইনচার্জ জানান বিতরণের কোনো ভুল বা অনিয়ম হয়েছে কিনা তা রেজিস্ট্রারের তথ্য মিলিয়ে যাচাই করা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করতেছে। তদন্ত কমিটির মাধ্যমে যেটা হয়, ওখানে তো আমি একা কাজ করি না, বিভিন্ন জনের বিভিন্ন লোক আছে, তাদের মাধ্যমে হয়তো মিসইউজ হতে পারে। এটার জন্য সারা তদন্ত কমিটি গঠন করছে, তদন্ত কমিটিতে এটা বের হয়ে আসবে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান তদন্তে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় যেটা হয়ে থাকে যে ওরা ডিসপেন্স করে কিন্তু অনেক সময় স্টক লেজারে উঠায় না, কিন্তু সেই ক্ষেত্রে চিটগুলো মিলে যায়, ছোটো ছোটো যে স্লিপটা দেয় সেটা মিলাতে হয়, সেটা মিলায় একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে। সেজন্য তাদের সপ্তাহখানেক সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে এই আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেইগুলো একটু পর্যালোচনা করে দেখবে যে ওই ওষুধটা কি হয়েছে। যদি দোষী কেউ থাকে তাহলে তো সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাকিলা সিথি, 71। ঘন ঘন লোডশেডিং এর কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জ এবং নেত্রকোনায় পোলট্রি খামারিরা। গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে মারা যাচ্ছে মুরগি, পাশাপাশি ডিমের উৎপাদনও কমছে। বিদ্যুতের কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণেই লোডশেডিং দিতে হচ্ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, এতে বিপর্যয়ে পড়েছেন মানিকগঞ্জের পোলট্রি খামারিরা। তারা জানান ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, কমে গেছে ডিমের উৎপাদনও। কারেন্ট থাকেই না, ধরেন আজকে তো এই যে চলে গেছে আর আসবো এটা ঠিক নাই। শুধু এই মুরগি মারা যায় এটাই না, কিন্তু এই হিট স্ট্রোকের জন্য আমাদের আবার মেডিসিন খাওয়ার লাগে প্রতিদিন 500 থেকে 700 টাকা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যে কারণে হাসপাতাল, কারাগার, শিল্পাঞ্চল সহ বেশ কিছু এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। হসপিটালগুলো আছে, আমাদের যে জেলা কারাগার আছে এবং এই সংশ্লিষ্ট বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এই এলাকাগুলোয় বিদ্যুৎ দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। একইভাবে দুশ্চিন্তায় নেত্রকোনার পোলট্রি খামারিরা। বিদ্যুতের অভাবে পর্যাপ্ত বাতাস চলাচল না করায় খামারের মুরগি অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চা ছোট থাকে, এই বাচ্চা কারেন্টে হিট না দেওয়া হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ হয় না। ওষুধ খাওয়ালে ওই যে এগুলার সর্দি সবসময় লাগিয়ে থাকে। লোডশেডিং হলে পানি দিতে পারে না, এরপর প্রচন্ড তাপে মুরগির সমানে মারা যায়। লোডশেডিং এর কারণে মুরগির পাশাপাশি শ্রমিকদেরও ভোগান্তি বেড়েছে। মুরগির শ্বাসকষ্ট হয়, ডিম কমে যায়, মুরগি মারা যায়। আমরাই চলতে পারি না, তবে এই মুরগি কেমনে থাকবে? জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গরমে ফ্যান বন্ধ থাকলে শেডের ভেতরের তাপমাত্রা দ্রুত বাড়ে। হিট স্ট্রোক হতে রক্ষা পেতে আমরা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করি। অনেক সময় কুলিং করার জন্য পানি যেমন তার শেডের উপরে
পানি প্রবাহিত করা হয়, সেক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, নেত্রকোনায় দিনের বেলা সাধারণত 5 থেকে 10% লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতে চাহিদা বেড়ে যাওয়ায় আরো বেশি লোডশেডিং দিতে হচ্ছে। নেত্রকোনাতেও মানে লোডশেডিং 5 থেকে 10%-এর বেশি নাই, দিনের বেলা, রাতের বেলা হয়তো 30-40%-এর বেশি হয় না। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে সেখানে 1074টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে। এর বাইরে ছোট বড় মিলিয়ে আরো 18,000 খামার রয়েছে। বনশ্রী হালদার, 71। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম যে ঘন ঘন লোডশেডিং এর কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জের পোল্ট্রি খামারিরা। সেখানে গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মারা যাচ্ছে মুরগি, আবার সে কারণেই ডিমের উৎপাদনও কমছে। এ বিষয়ে আরও খবর আমরা জানবো। মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। মিহির, দুটি বিষয় আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে পোল্ট্রি খামারে লোডশেডিং এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা, এর কোনো প্রভাব কি বাজারে পড়ছে কিনা? আর একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে খামারিদের যে ক্ষতি, সেই ক্ষতি সামলাতে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ইসরাত, প্রথম প্রশ্নটির জবাবটি আমি আগে দিই যে এর প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অর্থাৎ এখানে হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে খামারগুলিতে, যার কারণে কিন্তু ডিমের উৎপাদন কমে গেছে। খামারিরা আমাদেরকে তেমনটি বলেছেন, এবং এই ডিম উৎপাদন কমে যাওয়ার কারণে বাজারে কিন্তু ডিমের দামও বেড়ে গেছে। আমরা বাজারে ঘুরে দেখেছি যে ডিমের হালি ছিল 40 থেকে 42 টাকা, সেটি বেড়ে এখন 48 টাকা 50 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে, এবং খামারিরা বলছেন যে তাদের ডিম উৎপাদন কমে গিয়েছে, যার কারণে চাহিদা অনুযায়ী এই ডিমের উৎপাদনও হচ্ছে না। আর দ্বিতীয়টি যেমনটি জানতে চেয়েছেন যে না এর ক্ষতির পূরণের ক্ষতি নিরূপণ না, আমরা এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষতি নিরূপণের কাজ শুরু করেননি। তো আমরা একটি ছোট খামারে এসেছি, এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন সামান্য কিছু মুরগি আছে, এটি একটি ব্রয়লার মুরগির ফার্ম। আর লেয়ার মুরগির ফার্ম যেমন, সেখানে ডিম উৎপাদনের কথা বলছিলাম যে সেখানে উৎপাদনও কমে গেছে। তো এখানে খামারির সাথে মূলত আমরা একটু কথা বলে জেনে নিই যে তাদের ক্ষতির বিষয় তাদের মুখ থেকে। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। এই যে খামারে আসলাম, কি অবস্থা এখানে? বিদ্যুৎ বিভ্রাটে কি আপনাদের সমস্যা হচ্ছে? বিদ্যুতের বিষয়ে কি বলা যাবে, হচ্ছে কি আপনার অনেক সময় কারেন্ট চলে যায়, 1-8 ঘন্টা থাকে, সেই সময় হিট স্ট্রোক করে প্রায় গড়ে 5 থেকে 10 পিস মুরগি মারা যাচ্ছে। এতে খামারিরা লস হচ্ছে, প্লাস আপনার ডিম উৎপাদন যারা করে তাদেরও অনেক লস যাচ্ছে। আপনাদের কি কি সমস্যাগুলি হচ্ছে? সমস্যা প্রথমত আপনার মূলত হচ্ছে গিয়া হিট স্ট্রোক বেশি করতেছে, প্লাস হচ্ছে গিয়া আপনার গড়ে প্রায় 5 থেকে 10 পিস মুরগি মারা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ইরশাদ, শুনছিলেন আসলে এই ছোট খামারি, তিনি বলছেন যে এখানে তার প্রতিদিনই কিন্তু হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছেন। এখানে আরো খামারিরা আছে বিক্রি করতেছেন, তাদের সাথে একটু কথা বলি। আছে যে বিদ্যুতের কি অবস্থা এখানে? সন্ধ্যা 1 ঘন্টা 1 ঘন্টা থাকে, 1-1.5 ঘন্টা, তারপরে মুরগির সমস্যা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এই যে শুনছিলেন আসলে বিদ্যুতের যে বিভ্রাট, এটা ঘন ঘন লোডশেডিং এর কারণে এই সমস্যাটা হচ্ছে। তবে এখানে বিদ্যুৎ বিভাগ আমাদেরকে বলছেন যে তারা যে পরিমাণ লোড পাচ্ছেন, এই পরিমাণ তাদের অনেক কম পাচ্ছেন, যার কারণে তাদের লোডশেডিং দিতেই হচ্ছে, এবং তারা গ্রাম অঞ্চলে লোড শেডিংটা একটু বেশি দিচ্ছেন, তেমনটি আমাদেরকে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে। খাগড়াছড়িতে আকস্মিক বন্যার পানি কমতে শুরু করলেও আবাদি জমি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। চেঙ্গি নদী এবং দীঘিনালায় মাইনি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষি জমি এবং গবাদি পশু। শুক্রবার রাতে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যা দেখা দিলে পানিবন্দী হয়ে পড়ে দীঘিনালার প্রায় 500 পরিবার। পানিতে তলিয়ে যায় আবাদি জমি এবং বিভিন্ন সবজির ক্ষেত। গেল মাসের বন্যার ক্ষতি কাটিয়ে নতুন করে আবাদ করা ফসলও এবার পানিতে তলিয়ে যাওয়ায় হতাশ সেখানকার কৃষকরা। এছাড়া নিম্নচাপের কারণে ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীতে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে মিশে গেছে সদর এবং নলছিটি উপজেলার বহু বসতঘর, ফসলি জমি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকান। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে চলছে কাজ। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
পানি কমার সাথে সাথে 15 দিন ধরে ভাঙন চলছে সুগন্ধা ও বিষখালী নদীতে। এরই মধ্যে নলছিটির মগর, বহরমপুর ও রাজাপুরের বাদুরতলা এলাকার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে মিশে গেছে। নতুন করে ভাঙনের মুখে পড়েছে ঝালকাঠি সদর, নলছিটি উপজেলার বেশ কিছু গ্রামের ফসলি জমি, বসতঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন তীব্র হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। নদীর ভাঙনে আমাদের ঘর বাড়ি, জায়গা জমি যা আসলে রাস্তাঘাট, আমাদের চলাফেরায় সব বিষয়ে সমস্যা দেখা দিচ্ছে। পড়ালেখা করবে কেমনে? এই নদী ভাঙে দেখেন কত দূর পর্যন্ত ঢুকে গেছে, আর অল্প একটু বাকি আছে, গেলেই মাদ্রাসাটা ভেঙে যাবে। এখনো যে বাড়ি আছে সে বাড়িও থাকার মতো না। আমরা যে ছেলে মেয়ে নিয়ে যে থাকবো এমন কোনো আমাকে পজিশন নাই। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপের কারণে নদীর পানি বেড়ে ভাঙন শুরু হয়েছে। এখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই প্রকল্পের আওতায় আমরা 15 কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছি। এখানে আমরা ব্লক এবং জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি। এখানে 8টি স্থানে কাজ বাস্তবায়ন হলে এই 8টি স্থানে আমাদের যে ভাঙন কবলিত স্থানগুলো আছে এগুলো ভাঙন কবল থেকে রক্ষা পাবে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের। বনশ্রী হালদার, 71। চলার অযোগ্য হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ি রৌহা চুনিয়া পটল এলাকার কাঠের সাঁকোটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় সে সাঁকো দিয়েই পারাপার চলছে 10 গ্রামের প্রায় 30,000 মানুষের। তারা জানিয়েছেন, এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে। মমিনুল ইসলাম কিসমতের তথ্য এবং ছবিতে বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চুনিয়াপটল এলাকার এই নরবরে কাঠের সাঁকো দিয়েই ঝিনাই নদী পার হয় চুনিয়াপটল, রৌহা, নান্দিনা, সিঙ্গুয়া, লোটাবর, হাটবাড়ি, সিধুলি সহ 10 গ্রামের মানুষ। এই কাঠের সাঁকো পার হতে গিয়ে বেশি বিপদে পড়েন বৃদ্ধ, শিশু ও মুমূর্ষু রোগী। এ দিয়ে প্রতিদিন স্কুলে যায় শিশুরা। বর্ষা মৌসুমে সাঁকোটি ডুবে যায়, নৌকায় হয় তখন একমাত্র সম্বল। কত সরকার আইলো, কত সরকার গেল, কিন্তু ব্রিজটা হইলো না। এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত যা আশা করি আমাদের আসতে অনেক কষ্ট হয়। ব্রিজটা ঠিক করলে অনেক ভালো হতো। ব্রিজের সমস্যার জন্য এই বাজারে ঠিক মতো নিতে পারতাছি না, ঠিক মতো ন্যায্য দামে বেচতে পারতাছি না। সবাই খালি গুলো দিমু কেউ আঙ্গুরে ব্রিজ কেউ করে দিতে। অসুস্থ হইলে নিতে পারি না। নৌকা আসিল আগে, তাও সমস্যা হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, আমরা তো যাইতে পারি না। প্রায় ভেঙে যায়, এটার মেরামত করতে হয়, মেরামত করার পর 1-2 দিন টিকে না ভেঙে যায়। উপজেলা প্রকৌশলী জানান, ব্রিজ নির্মাণের একটি প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। যমুনা শাখা নদীর পর আমাদের এখানে একটি গ্যাপ রয়েছে, এখানে আমাদের একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজন। তো ইতিমধ্যে ব্রিজের বিষয়ে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি, বরাদ্দ পেলে দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে। 3 বছর আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগে প্রায় 200 মিটার দীর্ঘ এই কাঠের সাঁকো তৈরি করেন। হাসান আহমেদ, 71। খুলনায় 13 তলার অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার এবং 10 তলার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ভবন কোনো কাজেই আসছে না। 3 বছর আগে 243 কোটি টাকা ব্যয়ে এই ভবন দুটি নির্মাণ করা হয়। চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে ভবন দুটি চালানোর কথা থাকলেও এখন প্রায় অলস পড়ে আছে ভবন দুটি। বিজ্ঞাপন দিয়েও ভাড়া পাওয়া যাচ্ছে না। সোহেল রহমানের ছবিতে কনক রহমান জানাচ্ছেন বিস্তারিত। নগরীর শামসুর রহমান সড়কে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার। 13 তলা ভবনে 66টি কক্ষ, 120 আসনের মাল্টিপারপাস গ্যালারি, 4500 বর্গফুটের রেস্তোরাঁ, সুইমিং পুল, প্রদর্শনী কেন্দ্র, লাইব্রেরি, 450 আসনের মিলনায়তন, 200 আসনের সম্মেলন ও 9টি সেমিনার কক্ষ রয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। চালু হলে অবশ্যই খুলনার এত বড় একটা হবে যে একটা হোটেল এখানে যদি চালু হয় তাহলে প্রাণচঞ্চল অবশ্যই আসবে। খেলাধুলার পাশাপাশি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি অনুষ্ঠিত করা যায়, সেটার একটা বাইরে থেকে লোকজন আসবে, তাদের থাকার মতো একটা ফ্যাসিলিটিস ওখানে আছে। এছাড়াও সুন্দরবন আছে কাছাকাছি, যে সুন্দরবনে অনেকেই এই সামনে শীতের সময়ে অনেক ফরেনাররা আসে, দেশীয়, এখন তো দেশেরও অনেক মানুষ এখন সুন্দরবন ঘুরতে আসে, দেখতে আসে, তাদের জন্য থাকার জন্য একটা সুইটেবল প্লেস এটা আমি মনে করি। ভবন দুটি নির্মাণে ব্যয় হয় 159 কোটি টাকা। শুধু ভবন, আসবাব ও সরঞ্জামই খরচ হয় 125 কোটি টাকার বেশি। অধিকাংশ সরঞ্জাম আনা হয়েছে বিদেশ থেকে।
অফিস স্পেস ভাড়া দিতে বিজ্ঞাপন ও সাইনবোর্ড দিয়েছে খুলনা বিএসটিআই। তবু 18,500 বর্গফুটের 10টি ফ্লোরের সবই 3 বছর ধরে ফাঁকা, যদিও আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে ভাড়াটিয়াদের জন্য। এদিকে খালিশপুর বিএসটিআই 10তলা ভবনটিতে রয়েছে 4টি লিফট সহ আধুনিক সুবিধা। নির্মাণে ব্যয় হয়েছে 84 কোটি টাকা। এটা নেওয়ার মতো সক্ষমতা থাকতেই, ঠিক না? এখন এখানে বাসা ভাড়া পাওয়া যায়, মনে করেন যে 10 টাকা 12 টাকা রেটে পাওয়া যায়। এখন এই বাসা ভাড়া কিরকম ওই বাসার মতো হবে? হবে না। এই সমস্যাগুলি এখানে আর কি ইনশাআল্লাহ হয়ে যাবে অচিরেই। 2 ভবনে কোটি কোটি টাকার সরঞ্জাম পড়ে থাকায় অনেক কিছুর মেয়াদও শেষ হয়ে গেছে। বিএসটিআইয়ের প্রতিটি ফ্লোরে মাসে ভাড়া 4,62,500 টাকা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার যারা ইজারা নেবেন মাসে তাদের ভাড়া গুনতে হবে 40 লাখ টাকা। সাথে 2 প্রতিষ্ঠানে রয়েছে বিদ্যুৎ বিল, ভ্যাট এবং অগ্রিম ভাড়াও। এ বিষয়ে আমরা বেশ কয়েকজন শিল্পপতি, ব্যবসায়ী ও সরকারি বেসরকারি কর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন খুলনার বর্তমান অবস্থা বিবেচনায় এত টাকা ভাড়া দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা বেশ দুষ্কর। তারা বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়ে বলেছেন দ্রুত এই 2 প্রতিষ্ঠানকে সামঞ্জস্যপূর্ণ ভাড়া নির্ধারণ করতে হবে, তাহলেই অট্টালিকা দুটি চালু হওয়া সম্ভব। আর তা না হলে শত শত কোটি টাকা গচ্চাই রয়ে যাবে। কনক রহমান, 71, খুলনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা পলাশে মিষ্টি বিতরণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপি। রবিবার সকালে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মোল্লা পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তিনি ডক্টর আব্দুল মঈন খানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আর নরসিংদী 2 আসনের জনগণের প্রত্যাশা পূরণ করে আব্দুল মঈন খানকে মন্ত্রিত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এদিকে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ পেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকারি স্যালাইন মজুদ থাকলেও বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর এবং শৌচাগার পরিদর্শন করেন মন্ত্রী আর কথা বলেন রোগী ও স্বজনদের সাথে। এ সময় অনিয়ম নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্কও করেন তিনি। মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যেই দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে 50টি ও জেলা সদর হাসপাতালে 10টি করে ডায়ালাইসিস মেশিন বসানো হবে। এছাড়া তৃণমূলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছেন মন্ত্রী। আগামী 1 মাসের মধ্যে আসছে প্রাইমারি স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নতুন নীতিমালা, বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বরিশাল শিল্পকলা একাডেমির হল রুমে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে এই কথা বলেন তিনি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কার বিষয়ক কর্মশালায় প্রতিমন্ত্রী আরও বলেন, তার সরকারের লক্ষ্য হলো সঠিক শিক্ষিত বাংলাদেশ করার। আর সেই আলোকে সবার মতামত নিয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে। বিভাগীয় কর্মশালায় জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক সহকারী শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চলছে শত শত হাউসবোট এবং ইঞ্জিন চালিত নৌকা। এতে হুমকির মুখে পড়েছে হাওরের পরিবেশ এবং জীববৈচিত্র্য। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের জোরালো পদক্ষেপের দাবি এলাকার লোকজনের। শহীদ নূর আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চলতি মাসের শুরুতে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ইঞ্জিন চালিত নৌকা এবং হাউসবোট চলাচল নিষিদ্ধ করলেও তা মানছে না কেউ। এতে শব্দ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে হিজল ও করচ গাছ। হুমকির মুখে হাওরের জলজ উদ্ভিদ, প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। হাওরের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত পর্যটন ব্যবস্থার তাগিদ পর্যটকদের। এটাকে যদি আরো পর্যটন ফ্রেন্ডলি করা যায় তাহলে আরো বেশি আমাদের উপভোগ্য মনে হবে। আরো কিছু আমাদের যে অবকাঠামো সহ আমাদের পয় নিষ্কাশনের কিছু ব্যবস্থা এবং আরো বেশি ক্লিন থাকলে আমাদের আরো বেশি ভালো লাগতো। পলিথিন, খাবারের যে প্যাকেট, তারপরে আরো যে বর্জ্যগুলা, ওই বর্জ্যগুলা আপনার ওই হাওরের মধ্যে আবার চালানো হইতেছে।
তো এখান থেকে হাওরের পানিটা খুবই দূষিত। পরিবেশের যে অবস্থা তাতে ভবিষ্যতে আর আসার মতো পরিবেশ থাকবে না মনে হচ্ছে। প্রশাসনের দায়িত্ব সহকারে এই জিনিসটার একটু কন্ট্রোল করা উচিত। নির্দিষ্ট এলাকায় নৌযান না রেখে অবাধে চলাচলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। এইভাবে যদি চলতে থাকে এবং প্রশাসন যদি কঠোর নজরদারি না নেয় তাহলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে এবং এখানে টাঙ্গুয়ার হাওর বলতে হয়তো ভবিষ্যতে আর কিছুই থাকবে না। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চেষ্টায় টাঙ্গুয়ার হাওর রক্ষা কার্যক্রম চলছে। নির্দেশনা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সেখানকার পরিবেশ যে বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য যে নির্দেশনা জারি করা আছে বেসড অন ইসিএ কমিটি অ্যান্ড পরিবেশ সংরক্ষণ কমিটি। পাশাপাশি হচ্ছে আমি বলবো আমাদের যে বিজ্ঞ জেলা জজ মহোদয়, আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমাদের পরিবেশ অধিদপ্তর তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই টাঙ্গুয়ার হাওর রক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর 1999 সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। আল ইমরান, 71। এদিকে পাথর নির্মাণের উপকরণ হলেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের নারীদের কাছে বেঁচে থাকার অবলম্বন। সকাল থেকে সন্ধ্যা রোদ বৃষ্টি উপেক্ষা করে পাথর কুড়িয়ে সামান্য আয় চলে তাদের সংসার। জীবনের ঝুঁকি নিয়েও থেমে নেই তাদের সংগ্রাম। একেএস রোকনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় প্রতিদিন পাথর কুড়ান আলকেশা বেগম। অসুস্থ স্বামী, 12 সদস্যের সংসার, সব মিলিয়ে বড় দায়িত্ব তার কাঁধে। ভারতীয় পাথর বোঝাই ট্রাকের নিচে ও 2 ট্রাকের মাঝেও ঝুঁকি নিয়ে পাথর কুড়ান। 12 জন লোক আছি, তার মধ্যে ওষুধ পানি খাওয়াইতে হয়েছে, টাকা লাগা রুগী দেখাইতে পারি না, এটাই সমস্যা আমাদেরকে বেশি। খাইতে পাই না, কোন দিন রুটি খাচ্ছি, কোন দিন গহমের ঘাটে খাচ্ছি, কোন দিন ভাত খাচ্ছি, কোন দিন জুটে না নুন দেওয়া ভাত খাচ্ছি, কোন দিন জুটে না। এইরকম করে সংসারটা চালাচ্ছি আমরা। 65 বছরের ফুনিয়ারা বেগমও বয়সের ভারে থামেননি। প্রায় 90 বছরের অসুস্থ স্বামীর ঔষধের খরচ জোগাতে এখনো পাথর কুড়ান। সারাদিন খাইতে 3 ডালি পাথর হয়, কবে 2 ডালি হইল, কবে পাইনু না, অতি থেকে সংসার চালাই। 5 জনের খাওয়া জুটে না, তা জুটাইতে হয়েছে, খাইয়া না খেয়ে থাকছি। কেউ কি দিবে, কেউ দিবে। আর স্বামী মারা যাওয়ার পর 5 সদস্যের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন 55 বছরের শাহিদা বেগম। মাসে আয় মাত্র 3,500 টাকা। শোনো, আমরা এটা করে খাচ্ছি পেটের দায়িত্বে, লজ্জা করলে তো হবে না। আমরা নিজে কর্ম করি, নিজে খাই। ধরো বাড়িতে 4টে মেয়ে আছে, স্বামী তো মরে গেছে, কে দেবে কো? আমরা গরিব মানুষ, ধরো পাথর কুড়িয়ে খাচ্ছি, কত মান সম্মান লজ্জা শরম খেয়ে আমরা এই কাজটা করে খাচ্ছি পেটের দায়িত্বে। বন্দরের আশেপাশে হাজার হাজার টন পাথর খোলা মাঠে পড়ে থাকলেও সেগুলোর দিকে নজর নেই তাদের। কখনো চুরি করে না তারা। পাথর কুড়িয়ে আয় সামান্য হলেও ভিক্ষাও করতে চান না তারা। আল ইমরান, 71। দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথেই।